হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত উইল ইউ বি দেয়ার মুভির এক্সপ্লেনেশন। এই সিনেমাটি ফ্রান্সের বেস্ট সেলিং বই সিরাজতোলা থেকে কোরিয়ান সংস্করণ হিসেবে তৈরি করা হয়, যার IMDb রেটিং হচ্ছে 7/10। মুভির ডিরেক্টর হচ্ছে জি ইয়ং হং, এক মধ্যবয়স্ক লোক যিনি কিনা তার হারানো ভালোবাসাকে বাঁচাতে টাইম ট্রাভেল করে 30 বছর অতীত জীবনে চলে যায়। লোকটি কি তার ভালোবাসাকে বাঁচাতে পারবে, নাকি এক বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসতে হবে, সেটাই মুভিতে দেখবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে 2015 সালে কম্বোডিয়ায় ঘটে যাওয়া বন্যা পরিস্থিতি দেখতে পাই। বন্যার্থীদের সাহায্যের জন্য কয়েকজন মানুষ এসেছিল। যারা সাহায্যের জন্য এসেছিল তাদেরকে নিতে হেলিকপ্টার আসে। এইটাই লাস্ট হেলিকপ্টার ছিল, তাই সকলে তাড়াতাড়ি করে হেলিকপ্টারে চড়ে। এখানে সু হায়ন নামে একজন সবার থেকে বিদায় নেয়। সু হায়ন পেশায় একজন ডাক্তার ছিল। সু হায়ন যখন হেলিকপ্টারে উঠবে তখন পেছন থেকে এক বৃদ্ধ বলে, আমার এই অসুস্থ নাতনিটিকে ছেড়ে যাবেন না। কিন্তু তারপরেও সু হায়ন হেলিকপ্টারে ওঠে। বৃদ্ধের কথায় সু হায়নকে নাড়িয়ে তোলে। একটু পর সু হায়ন হেলিকপ্টার থেকে নেমে পড়ে। সু হায়ন তার কলিগকে বলে, আমি কিছুদিন পর এখান থেকে চলে যাব। এরপর সুহায়ন বাচ্চাটির চিকিৎসা করে। একটু বসে বাইরে একাই বসেছিল, তখনই বৃদ্ধ লোকটি সুহায়নের কাছে আসে। সুহায়ন বলে, বাচ্চা মেয়েটি কি আপনার নাতনি? বৃদ্ধ লোকটি বলে, না, তাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। বৃদ্ধ লোকটি আরো বলে, তোমার জীবনে কি কোনো বিশেষ ইচ্ছা আছে যা তুমি এখনো পূরণ করতে পারোনি? সুহায়ন বলে, মৃত্যুর আগে যদি আমার ভালোবাসার মানুষটিকে দেখতে পেতাম। এই শুনে বৃদ্ধ লোকটি একটি ছোট্ট কাচের শিশি দেয়। এটার ভিতরে ছিল কিছু বড়ি। বৃদ্ধটি বলে, এটা খেয়ে যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ তুমি যা দেখবে তাই বাস্তব হবে। এরপর মুভি 1985 সালে চলে যায়, মানে 30 বছর আগে। পুলে ডলফিনের খেলা হচ্ছিল। দর্শকরা ডলফিনের খেলা দেখে খুবই আনন্দিত। এই ডলফিন গুলো প্রশিক্ষণ দিচ্ছিল চই ইয়োনা। গ্যালারিতে থাকা একটি ছেলে ঘুমাচ্ছিল। এই ছেলেটি হলো সো হায়ুন, যাকে আমরা প্রথমে দেখেছিলাম। ইয়োনা দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা ট্রেনার। সো হায়ুন এতটাই ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে যায়। এতে করে সে ইয়োনার খেলা দেখতে পারে না। খেলা শেষে ইয়োনা খুবই রেগেছিল। সো হায়ুন রাগ ভাঙাতে অনেক কিছুই বলে, তবে ইয়োনা তখনও রেগেই ছিল। তবে এই রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না। সো হায়ুন ও ইয়োনা দুজনকে পছন্দ করত। এরপর তারা দুজনেই স্টেশনে আসে। সো হায়ুন কিছুদিনের জন্য পুসান শহরে যাচ্ছে। সো হায়ুন ইয়োনাকে বলে, তুমি তোমার খেয়াল রেখো। এরই মধ্যে ইয়োনা বলে, তুমি কি আমাকে একটা বাচ্চা দিতে পারো? বাচ্চার কথা শুনে সো হায়ুনের চোখ মুখ শুকিয়ে যায়। সো হায়ুন বলে, আচ্ছা, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। এই বলে সো হায়ুন চলে যায়। রাতে সো হায়ুন পুসান শহরে পৌঁছে ইয়োনাকে ফোন করে, কিন্তু ইয়োনা ফোন ধরে না। একটু পর সো হায়ুন সেখানে একজনকে দেখতে পায়। এটা আর কেউ নয়, সো হায়ুন নিজেই ছিল। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে 30 বছর আগের সোহায়নকে ইয়ং সোহায়ন বলবো, আর 30 বছর পরের সোহায়নকে ওল্ড সোহায়ন বলবো। ইয়ং সোহায়ন বলে, আপনার কি হয়েছে আর আপনার নাম কি? ওল্ড সোহায়ন ইয়ং সোহায়নকে দেখে অবাক হয়ে যায়, কেননা এটা তো সে নিজেই। ওল্ড সোহায়ন বলে, আমার নাম সোহায়ন। তখনই ওল্ড সোহায়নের নাক থেকে রক্ত বের হয়। রক্ত মুছতে ইয়ং সোহায়ন রুমাল দেয়। ওল্ড সোহায়ন সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় সে রুমালটিও নিয়ে যায়। এই রুমালটা ইয়োনা দিয়েছিল। এই জন্য ইয়ং সোহায়ন পিছু নেয়। টয়লেটে রক্ত দেখে ইয়ং সোহায়ন ওল্ড সোহায়নকে ডাকতে থাকে, কিন্তু সেখানে কাউকেই পায় না। এদিকে ওল্ড সোহায়ন চোখ খোলে এবং সে একটি প্লেনের ভেতর ছিল, মানে কম্বোডিয়া থেকে আজ ফেরত আসে। পরের দিন ওল্ড সোহায়ন মর্নিং ওয়াকে বের হয়। হঠাৎ তার প্রচন্ড কাশি পায়। তারপর সোহায়ন সোজা তার ল্যাবে চলে আসে। সোহায়ন একজন সার্জন ছিল। সোহায়ন তার রিপোর্ট গুলো দেখছিল। তখনই সেখানে তার কলিগ চলে আসে। সোহায়ন তার কলিগকে রিপোর্টটা দেখায় এবং বলে, আমার এক বন্ধুর রিপোর্ট, বলো তো কি হয়েছে? কলিগ দেখে বলে, রিপোর্টে দেখা যাচ্ছে রোগীর টার্মিনাল লাং ক্যান্সার হয়েছে। এই রোগী বড় জোর 6 মাস বাঁচবে। একটু পর সোহায়ন তার বন্ধু তাইহোর সাথে দেখা করে। সোহায়ন বৃদ্ধের দেওয়া বড়টির ব্যাপারে সব খুলে বলে, কিন্তু তাইহো এটা বিশ্বাস করে না। এদিকে ইয়ং সোহায়ন তার বন্ধু ইয়ং হোর সাথে একই জায়গায় আড্ডা দেয়। ইয়ং সোহায়ন বলে, গত রাতে আমি একজনকে দেখেছিলাম। লোকটির নাম আমার নামের মতোই। হঠাৎ লোকটিকে আর খুঁজে পেলাম না। রাতে ওল্ড সোহায়ন তার মেয়ে সুকে ফোন করে। বাবা তার মেয়ের ভালো মন্দ জিজ্ঞাসা করে। সোয়া পড়াশোনার জন্য বাইরে থাকে। হঠাৎ সোহায়নের কাশি শুরু হয়। তবে এই ব্যাপারটা সোয়াকে বুঝতে দেয় না। আসলে বাবারা তো এমনই হয়, তাদের দুঃখ কষ্ট কখনোই মুখ ফুটে বলে না। সোহায়ন দেখে যে তার কাছে আর কতটি বড়ি আছে, যা করার তাকে তাড়াতাড়ি করতে হবে। কিছুদিন পর রাতের বেলা ইয়োনা সোহায়নের হাতে একটা বক্স তুলে দেয়। বক্সের ভেতর একটা ছোট্ট কুকুরের বাচ্চা ছিল। ইয়োনা বলে, তুমি এর খেয়াল রাখবে, আমি প্রোগ্রামের জন্য বাইরে যাব। এই বলে ইয়োনা সেখান থেকে চলে যায়। সোহায়ন ঘরে আসে। সোহায়ন কুকুরটির নাম আলু রাখে এবং কুকুরটিকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ চোখ খুলে দেখে ঘরের ভেতর কেউ প্রবেশ করছে। এটা আর কেউ না, গত রাতে সে
সেই লোকটি। ইয়ং সোয়ন বলে, আপনি এখানে কি করছেন? ওল সোয়ন বলে, এটা তো আমারই ঘর। ইয়ং সোয়ন ওল সোয়নকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ওল সোয়ন বলে, আমি তোমার ভবিষ্যৎ। ইয়ং সোয়ন বলে, আপনার আইডি কার্ডটা দেখি। কার্ডে দেখে এটা 2008 সালে রেজিস্টার করা, কিন্তু এখন চলছে 1985। এটা কেমনে সম্ভব? ওল সোয়ন সেখানে কুকুরের বাচ্চাটিকে দেখে এবং আলু বলে কোলে তুলে নেয়। ইয়ং সোয়ন বলে, আপনি এর নাম কেমনে জানলেন? ওল সোয়ন বলে, এর নাম তো আমি রেখেছিলাম। আরো বলে, আমি তোমার ব্যাপারে এমন একটা কথা জানি যেটা পৃথিবীর আর কেউ জানে না। ওল সোয়ন বলে, ছোটবেলায় বাবা নেশাগ্রস্ত অবস্থায় আমায় মারতো। এই শুনে ইয়ং সোয়ন অনেক অবাক হয়ে যায়। তখনই ওল সোয়নের নাক থেকে রক্ত বের হয়। ওল সোয়ন বলে, আমি এখানে ইয়নার সাথে দেখা করতে এসেছি। এই শুনে ইয়ং সোয়ন খুবই রেগে যায়। ওল সোয়ন সেখান থেকে পালিয়ে যায়। ইয়ং সোয়ন চারপাশ অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে আর খুঁজে পায় না। এদিকে ওল সোয়ন চোখ খোলে, সে বাথরুমের মেঝেতে পড়েছিল। ঘড়িতে আমরা 20 মিনিট দেখি, আসলে এই বড়ির প্রভাব মাত্র 20 মিনিট থাকে। কিছুদিন পর ইয়ং সোয়ন হাতে ট্যাটু করে, যাতে এই ট্যাটু দেখে ওল সোয়ন তার কাছে আসে। এদিকে ওল সোয়ন সেই ট্যাটু তার হাতে দেখতে পায়। বিকেলে সোয়ন তার মেয়ে সুহাকে নিয়ে আসে। এদিকে ইয়ং সোয়ন হাতে বেলুন নিয়ে এসেছে ইয়োনাকে দিতে। ইয়োনা বেলুন পেয়ে তো মহা খুশি। রাতের বেলা সোয়ন তার মেয়ের জন্য রান্না করে। যখনই তার মেয়েকে ডাকতে যাবে, সোয়া ঘর থেকে বের হয়ে আসে। সোয়ন ঘরে তার রিপোর্ট দেখে এবং বুঝতে পারে তার মেয়ে সবকিছু জেনে গেছে। বাবা ও মেয়ে মিলে খেতে বসে। সোয়ন বলে, তোমায় ডাক্তারি পড়াতে আমেরিকায় পাঠাবো, সেখানে তোমার মাও আছে। সোয়া বলে, আমি কোথাও যাব না। এই বলে সোয়া খাবার ছেড়ে উঠে যায়। রাতে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির রাতে সোয়ন তার মেয়ে সোয়াকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে অবশেষে সোয়াকে দেখতে পায়। সোয়া বসে বসে কান্না করছিল। সোয়ন তার মেয়েকে কোনোভাবে বোঝায়। পরের দিন ইয়োনার প্রোগ্রামে দুজনে আসে। ইয়ং সোয়ন বলে, আচ্ছা আমি 30 বছর পরে কেমন ডাক্তার হব? আমার নাম ডাক থাকবে তো? ওল সোয়ন বলে, তুমি তো এখনই খুব ভালো ডাক্তার। এরপর ওল সোয়ন ইয়োনাকে দেখে। 30 বছর পর আজ তার ভালোবাসার মানুষটিকে সামনে দেখে। এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। ওল সোয়ন অসুস্থ হয়ে পড়ে। ইয়ং সোয়ন ধরে ফেলে। একটু পর ইয়ং সোয়ন বলে, তুমি যদি ইয়োনার জন্য এখানে এসেছো, তাহলে 30 বছর পর তোমার কাছে কি ইয়োনা নেই? ওল সোয়ন বলে, আমি এই ব্যাপারে কিছুই বলতে চাই না। ইয়ং সোয়ন বলে, না তোমাকে বলতেই হবে। এরপর বাধ্য হয়ে ওল সোয়ন বলে, ইয়োনা মারা গেছিল, তুমি ইয়োনাকে এই কয়েকদিন সময় দাও। এই কথা শুনে ইয়ং সোয়ন যেন আকাশ থেকে পড়ে। কিছু বলার আগে ওল সোয়ন সেখান থেকে চলে যায়। এরপর সোয়ন ইয়োনাকে খুব যত্নে গাড়িতে আনে এবং ইয়োনার খুব খেয়াল রাখে, কিন্তু তবুও সোয়নের মনের কোথাও ভয়ের ছাপ লক্ষ্য করা যায়। পরবর্তীতে ওল সোয়ন আবারও আসে। ইয়ং সোয়ন বলে, ইয়োনাকে কি বাঁচানোর কোনো রাস্তা নেই? ওল সোয়ন বলে, না। এতে ইয়ং সোয়ন খুবই ঘাবড়ে যায়। ওল সোয়ন তার মেয়ের ফটো দেখায় এবং বলে, ইয়োনা যদি বেঁচে থাকে তাহলে আমার মেয়ে থাকবে না, কেননা ইয়োনা মারা যাওয়ার পরই সোয়া আমার জীবনে এসেছে। এটা শুনে ইয়ং সোয়ন খুব রেগে যায় এবং বলে, তোমার মেয়ের জন্য আমি আমার বর্তমানটা এভাবে নষ্ট করে দিতে পারি না। ইয়ং সোয়ন কান্না করতে করতে বলে, ইয়োনাকে কি বাঁচানোর কোনো রাস্তা নেই? ওল সোয়ন তেমন কিছুই বলে না। এতে করে ইয়ং সোয়ন রেগে গিয়ে তার হাত দিয়ে দেয়ালে বাড়ি মারতে থাকে। ওল সোয়ন তাকে আটকায় এবং বলে, তোমাকে ইয়োনাকে ভুলে যেতে হবে, তাহলে ইয়োনা বাঁচবে আর আমার মেয়েও থাকবে। 2 দিন পর একটা ফোন থেকে জানতে পারে সোয়নের বাবা গুরুতর অসুস্থ। এই শুনে সোয়ন দৌড়ে তার বাবাকে দেখতে আসে। সোয়নের বাবা অসুস্থ হলেও এই অবস্থায়ও সোয়ন ও তার মাকে দোষ দিতে থাকে। এটা শুনে সোয়ন খুবই রেগে যায় এবং ঘর থেকে বেরিয়ে আসে। এরপর ইয়োনা সোয়নকে ফোন করে দেখা করার জন্য, কিন্তু সোয়ন বলে, আমি 3 দিন তোমার সাথে দেখা করতে পারবো না। এই শুনে ইয়োনার মন খুব খারাপ হয়ে যায়। হাসপাতালের ছাদে ওল সোয়ন বলে, কাল বাবা ও ইয়োনা মারা যাবে এবং ইয়োনার মৃত্যুর পত্রিকা ইয়ং সোয়নের হাতে তুলে দেয়। এদিকে ইয়ং সোয়ন তো ঘাবড়ে যায় এবং সাথে সাথে ইয়োনাকে ফোন করে এবং বলে, তুমি আজই হাসপাতালে চলে আসো, আমার বাবা অসুস্থ। পরবর্তীতে ইয়োনা হাসপাতালে আসে। একটু পর ইয়োনা বলে, তোমার বাবা অসুস্থ, তুমি আমায় আগে কেন বলনি? সোয়ন বলে, ছোটবেলায় বাবা মদ খেয়ে এসে মাকে প্রচন্ড মারতো। মা বাবাকে ছেড়ে যাওয়ার পর বাবা আমায় মারতো। আমি বাবার মার সহ্য করতাম, কারণ আমি মনে করেছিলাম আমার মা ফিরে আসবে, কিন্তু আমার মা মারা যায়। এরপর আমি আমার বাবাকে ছেড়ে চলে আসি। আর তুমি আমায় সন্তান নেওয়ার কথা বলো, আমি কখনোই বাবা হতে চাই না। তুমি যেমনটা চাও এমনটা কখনোই হবে না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনোই সম্পর্ক থাকবে না। এই বলে সোয়ন সেখান থেকে চলে যায়। সোয়নের কথাগুলো ইয়োনার যেন বিশ্বাস হচ্ছিল না। ইয়োনা খুবই কষ্ট পায়। সোয়নের বাবা মারা যায়। সেখানে ওল সোয়ন আসে। ইয়ং সোয়ন ওল সোয়নকে দেখে খুবই রাগারাগি করে এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। একটু পর সেখানে তাইহো আসে। সোয়ন তাইহোকেও বেরিয়ে যেতে বলে। তাইহো তার বন্ধুর কথায় খুবই কষ্ট পায়। সবাইকে তাড়িয়ে দিয়ে সোয়ন একাই মাটিতে পড়ে থাকে। সোয়ন পরের দিন সকালে তার বাসায় আসে এবং সে একটা ডায়েরি পায়। ডায়েরির ভেতর তার আর ইয়োনার ছবি ছিল। শেষে একটা চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, আমি তোমার জন্য অপেক্ষা করব। এইটা দেখে সোয়ন নিজেকে সামলাতে পারে না। সে সোজা বেরিয়ে পড়ে। প্রচুর বৃষ্টি
শুরু হয়। সোহান বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকে। এদিকে ওল সোহানকে তার বন্ধু ফোন দেয়। সোহান বলে, আমি আমার মেয়েকে নিয়ে তোমার ওখানে যাব। তাইহো বলে, তোমার আবার কিসের মেয়ে? এই শুনে সোহান খুব অবাক হয়। সোহান দেখে তার মেয়ের ছবিগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। সোহান বুঝতে পারে ইয়ং সোয়ুন ইয়োনার সাথে দেখা করতে গেছে। এদিকে ইয়ং সোয়ুন ইয়োনাকে দেখতে পায়। একটু পর একটা গাড়ি এসে ইয়োনাকে ধাক্কা মারে। ইয়োনা মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে সোহান যেন অবশ হয়ে যায়। এদিকে শোয়ার ছবিগুলো আবারও ফুটে ওঠে। আসলে ইয়োনা সোহানের সাথে থাকলে শোয়া আসতো না, আর শোয়া যদি না থাকে তাহলে তো ছবি কোথা থেকে আসবে। ইয়োনার প্রাথমিক চিকিৎসা করা হয়। সোহান একেবারেই ভেঙে পড়ে এবং ভাবতে থাকে সে যদি আজ ইয়োনার কাছে না যেত তাহলে এমনটা কিছুই হতো না। এদিকে ওল সোহান একটা ফাইল বের করে, যেটা ছিল ইয়োনা। সোহান ফাইল দেখে বুঝতে পারে ইয়োনার মাথায় রক্তক্ষরণে মৃত্যু হয়েছিল। সোহান দেখে তার হাতে বেশি সময় নেই। সে সোজা হাসপাতালে আসে এবং ইয়ং সোহানকে বলে, ইয়োনাকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে, তুমি তাড়াতাড়ি অপারেশন থিয়েটার প্রস্তুত করো। এরপর অপারেশন শুরু হয়। ইয়ং সোহান একটি ব্লেড হাতে নেয়, কিন্তু তার হাত কাঁপছিল। তখনই সেখানে ওল সোহান চলে আসে এবং সে নিজে অপারেশনের কাজ শুরু করে দেয়। একটু পর সেখানে হাসপাতালে একজন ডাক্তার আসে এবং বলে, এই অপারেশন কার অর্ডারে করছেন? অপারেশন রুমের দরজা লাগিয়ে দেওয়া হয় যাতে কেউ সমস্যা করতে না পারে। অপারেশন করার সময় ওল সোহানের অবস্থা খারাপ হয়ে যায়। ইয়ং সোহান বলে, বাকিটা আমি করতে পারবো। বেশ কিছুক্ষণ অপারেশন করার পর অপারেশন সাকসেস হয়। ওল সোহান সেখান থেকে চলে যায় এবং চোখ খোলে। সোয়া বলে, বাবা তুমি 3 দিন থেকে অজ্ঞান হয়েছিলে। কিছুদিন পর ওল সোহান শেষবারের মতো দেখা করে। ওল সোহান বলে, 2 থেকে 3 বছর পর তোমার একটা কনফারেন্সে এক মহিলার সাথে পরিচয় হবে এবং তার সাথে তোমার বিয়ে হবে, আর সোয়া তোমার মেয়ে হবে। এরপর কিছু বছর পর একটা কনফারেন্স হয় এবং একটা মহিলার সাথে সোহানের দেখা হয়। তারপর সোয়া হয়। আস্তে আস্তে বছর পার হতে থাকে এবং সোয়া বড় হতে থাকে। সোয়া ও তার বাবা একটা লেকের পাড়ে বসেছিল। সোয়া তার বাবাকে বলে, বাবা যদি এমন কাউকে দেখতে ইচ্ছে করে যে আর এই পৃথিবীতে নেই তাহলে কি করব? বাবা বলে, তাদের স্মৃতিগুলো মনে করে বেঁচে থাকতে হবে। এর কিছুদিন পর সোয়ায়ন মারা যায়। কবরস্থানে তার বন্ধু তাইহো আসে। একটু পর সোয়া বলে, আপনি বাবার বন্ধু তাইহো, তাই না? বাবা আপনার কথা অনেক বলেছে। বাবা আপনার জন্য একটা বক্স রেখে গেছে। এরপর তাইহো সেই বক্সের ভেতর একটা ডায়েরি পায়। তাইহো ডায়েরিতে লেখা পড়ে সবকিছু জানতে পারে। তাইহো ইয়োনার সাথে দেখা করে এবং বলে সোহায়ন মারা গেছে। এই শুনে ইয়োনা খুবই কষ্ট পায়। ইয়োনা সেই ডায়েরি পড়ে এবং সবকিছুই বুঝতে পারে যে কেন সোহায়ন তাকে ছেড়ে চলে গিয়েছিল। পরের দিন তাইহো ভাবে বড়ি ছিল 10টা, কিন্তু ডায়েরিতে 9টার কথা আছে, তাহলে একটা বড়ি এখনো আছে। তাইহো বড়ি খুঁজতে সোহায়নের বাসায় আসে। অনেক খোঁজাখুঁজির পর সে বড়িটা খুঁজে পায়। এই বড়ি তাইহো খেয়ে ফেলে এবং শুয়ে পড়ে, কিন্তু তাইহোর ঘুম আসে না। এই জন্য তাইহো সিঁড়ি থেকে লাফ দেয় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর তাইহো তার সামনে নিজেকে দেখতে পায়। তাইহো এটা দেখে নিজেকেই বিশ্বাস করতে পারে না। এরপর তাইহো সোহায়নের সাথে দেখা করে এবং সোহায়নের সিগারেট ফেলে দেয়। তাইহো বলে, তুমি কখনোই সিগারেট খাবে না এবং 30 বছর পর অবশ্যই দেখা করবে। একটু পর তাইহোর জ্ঞান ফিরে আসে। তবে তাইহো এটা বলতে ভুলে গেছে যে সোহায়নের লাং ক্যান্সার হয়েছিল। তবে সোহায়ন তাইহোর কথা শুনে আর সিগারেট খায়নি। এর ফলে 30 বছর পর সে মারাও যায়নি। 30 বছর পর সোহায়ন আর ইয়োনা এক হয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, একটা কথা বলি, এটা শুধুই একটা মুভি ছিল, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আজ এ পর্যন্ত, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।